আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি মালয়ান অ্যাকশন থ্রিলার মুভি। মুভিটির নাম জুলিয়েট টু মেনে। এটি একটি মুভির পার্ট 2, কিন্তু মজার বিষয় হলো মুভির পরিচালক আগে মুভিটির পার্ট 2 বানিয়েছে আর পার্ট 1 পরে আসবে। মুভির গল্পটা কি নিয়ে বা গল্প কেমন সেগুলি মারেন জাস্ট মুভির দেখে যান। মুভিটি আপনাকে এমন অস্থির এক চিল দেবে যা দেখে আপনার পুরো শরীরে জোশ চলে আসবে। বিশ্বাস না হলে চলুন মুভির কিছু গা ঘিম করা ঝলক দেখে নিই। তো হাই, আমি আসলাম নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই জুলিয়েট নামের একটি মেয়ের জীবনে 22 বছর আগে থেকে শুরু করে বর্তমানে সময় পর্যন্ত ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। এরপর সিন বর্তমানে আসে, দেখি 22 বছর আগের সেই ঘটনাগুলো জুলিয়েট এখনো ভুলতে পারছে না। এখনো তার অতীতে সেই স্মৃতিটা মনে পড়ে যখন তার বাবা তার চোখের সামনে অ্যাক্সিডেন্ট করেছিল। তো এসব ভেবে জুলিয়েট সারা রাত পাগলের মতো শুধু ছটপট করতে থাকে, কিছুতেই তার ঘুম আসে না। জুলিয়েট তখন ঘুমের বড়ি খেয়ে কোনো রকমের শুয়ে পড়লে পরের রাতেও সেম অবস্থা। আজকেও তার বাবার অ্যাক্সিডেন্টের স্মৃতিটা মনে পড়ে আর ঘুম আসে না। জুলিয়েট আজকেও ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়লে আমরা দেখি জুলিয়েট তার বাবাকে মুমূর্ষু অবস্থায় হসপিটালে নিয়ে আসতেছে। এরপর সিন আইসিইউ এর ভিতরে আসলে দেখি তার বাবার জ্ঞান ফেরানোর চেষ্টা করতেছে আর সে অঝরে কেঁদে যাচ্ছে। এর মাঝেই জুলিয়েট বাবার হার্টবিট বন্ধ হয়ে গেল। জুলিয়েট মুহূর্তের মাঝে থমকে যাওয়া ও পাপা পাপা বলে হাউমাউ করে কাঁদতে থাকে। নিজের মেয়ের কান্না ভরা মুখের মাঝেও এসব নিয়ে স্বপ্ন দেখেছিল। তো ঘুম ভাঙার পর জুলিয়েট নিজেকে শান্ত রাখার চেষ্টা করতেছে। এখন সময় জুলিয়েটের মোবাইলে ডক্টর রিয়া ডিজুজার মেসেজ আসে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আজকে সকাল 10টা ফিক্স করা হয়েছে। মানে জুলিয়েট বেশ কিছুদিন থেকেই এমন মানসিক রোগে ভুগতেছে, তাই সে ডক্টর রিয়ার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে সিরিয়াল দিয়েছিল, যা আজকে সকাল 10টায় ফিক্সড করা হয়েছে। তো সকাল 10টা বাজতে এখন মাত্র 1.5 ঘন্টা আছে। তাই জুলিয়েট তাড়াহুড়া করে কিচেনে এসে নিজের খাবারে নিজে বানিয়ে নেয় ও খেয়ে নিয়ে তাড়াহুড়া করে ডক্টরের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে এরপর অ্যাকোরিয়াম থেকে তার পালিত পছন্দের মাছটিকে একটি কাচের জারে তুলে নিয়ে বলে, হাই মেয়েরা, আমি আজকে আমাদের পুরনো বাড়িটা ভিজিট করতে যাচ্ছি। এই বলে জুলিয়েট মীরাকেও তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ব্যাগে তুলে নেয়। এরপর তার রুমে থাকা তার মা বাবার ফটো থেকে আশীর্বাদ নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে এসে একটা আন্টিকে বলে, আন্টি আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, 10 দিন পর ফিরবো। আর হ্যাঁ, রুমটা যেন অন্য কাউকে ভাড়া দিয়েন না, এই 10 দিনের ভাড়াটা আমিই দিব। এরপর সিন ডক্টর রিয়া চেম্বারে আসলে দেখি জুলিয়েট বলতেছে, ডক্টর আমি কয়েকদিন থেকে আমার ঘুমের বড়ি খাওয়ার ছাড়া কিছুতেই ঘুম আসছে না। রোজ রাতে অতীতের স্মৃতিগুলো মনে পড়ে যায়, আমি অস্থির হয়ে পড়ি। এটা শুনে ডক্টর বলে, তোমার গ্রামের বাড়ি ভিজিট করতে যাওয়ার সিদ্ধান্তটা অনেক ভালো হয়েছে। আশা করা যায় এতে তুমি তোমার অতীতের ড্রামা থেকে বেরিয়ে আসতে পারবে। তো যাও, গ্রাম থেকে ফিরে এসে আমার সঙ্গে দেখা করিও। এটা শুনিয়ে জুলিয়েট ডক্টরকে ধন্যবাদ দিয়ে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন।
তবে যাওয়ার আগে সে পার্শ্ববর্তী একটা চার্চে আসেন। চার্চে আসলে সিন ফার্স্ট বিকে নিয়ে গিয়ে দেখানো হয়। তার বাবা মারা যাওয়ার আগে তাকে বলেছিল, মা আমার একটা শেষ ইচ্ছা পূরণ করিস। তোর মায়ের চিকিৎসার জন্য আমি আমাদের যে বাড়িটা বন্ধক রেখেছি ওইটা ফিরিয়ে এনে ওটাকে তোর মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এই সময় এদের এক কেবিনে যে আঙ্কেলটি ছিল সেই এই চার্চের ফাদার। আসলে জুলিয়েট মা তো অনেক আগেই মারা গিয়েছিল, এরপর তার বাবাও মারা গেল। এসব শুনে ফাদারটি নিজেই এতিম জুলিয়েটের লালন পালনের দায়িত্ব নিয়েছিল এবং সেই জুলিয়েটকে লালন পালন করে বড় করেছে। তো এত বছর পর জুলিয়েট এই প্রথম তার গ্রামের বাড়িতে ভিজিট করতে এনে দিবে। এটা শুনে জুলিয়েট খুশি মনে গ্রামের যাওয়ার জন্য। জুলিয়েট কতটা ভেঙে পড়েছিল তা তো আমার কাছেই আছে। লোকটি বলে, আমি তো এখন গ্রামের বাহিরে আছি, তুমি একটা কাজ করো, সামনে একটা চা স্টল আছে, সেখানে পৌঁছাও। আমি আমার কর্মচারী রানুকে পাঠাচ্ছি, সে তোমাকে রিসিভ করে এবং তোমার থেকে টাকাগুলো নিয়ে। জুলিয়েট বলে, ওকে স্যার। এই বলে জুলিয়েট চলতে শুরু করে। পথের মাঝে তার বেশ ভয় লাগে, কারণ তার কাছে অনেকগুলো টাকা আছে। তো জুলিয়েট এই চার স্টলের কাছে এসে গাড়ির থেকে নামতেই একজন ফোন করে বলে, ম্যাম আমি রামু, আমার বস পাপ্পা না আপনাকে কল করতে বলেছে। ম্যাম আমি রামু, পাপ্পা না আপনাকে কল করতে বলেছে। তো আপনি এখন কোথায় আছেন? জুলিয়েট বলে, এখন চা স্টলে আছি। রামু বলে, ওকে আমি আসতেছি। তো জুলিয়েট স্টলে ঢুকে চা অর্ডার করে খেতে থাকলে কিছুক্ষণের মাঝেই রামু সেখানে চলে আসে। ও জুলিয়েটকে নিয়ে বাহিরে এসে পাপ্পা নামের একজনকে ডাক দিয়ে বলে, হালার বস আসিস কেন? আয় ম্যামের জিনিসপত্র গুলো গাড়িতে তুলে দে। পাপ্পা এসে ব্যাগপত্র নিতে চাইলে জুলিয়েট সেগুলো দেয় না, কারণ সেগুলো টাকা আছে। তো এরা গাড়িতে উঠলে রামু গাড়ি চালাতে শুরু করে আর পাপ্পা পিছন সিট থেকে চেয়ে জুলিয়েটকে দেখতে থাকে। ব্যাপারটা জুলিয়েট খেয়াল করে, কিছুটা বিব্রত হয়ে যায়। গাড়ি চলতে চলতে একটা জঙ্গলের রাস্তা ধরে যেতে থাকে। জুলিয়েটের কিছুটা ভয় পেয়ে বলে, আচ্ছা আঙ্কেল, এই জঙ্গলের ভিতরে দিয়ে যাতায়াত করতে আপনাদের ভয় করে না? রামু আঙ্কেল বলে, ভয় সেটা তো নিজের মনের উপর ভয় করলেই ভয়, না করলে কিছুই নয়। তো এবার দেখে রাস্তার মাঝখানে কিছু ছেলে কাঠ রেখে সেগুলো বাইকে তুলতেছে। এটা দেখে পাপ্পা নেমে এসে রেগে মেগে সেগুলোকে সরিয়ে ফেলে এদের গাড়ির আবার চলতে শুরু করে। তখন জুলিয়েট দেখে সেই ছেলেগুলো কেমনে জানি রহস্যজনক ভাবে তাকে দেখতেছে। এতে জুলিয়েট কিছুটা ভয় পেয়ে যায়। এভাবেই গাড়ি জঙ্গলের গভীরে ঢুকতে ঢুকতে জঙ্গলের একদম ভিতরে একটা বাড়ির সামনে এসে থামে। বাড়িটা দেখতেই জুলিয়েটের মুখে হাসি ফুটে উঠেছে, কারণ এটাই তাদের সেই পুরানো বাড়ি। তো এরা বাড়ির পিছনে রাস্তা ধরে বাড়ির সামনে চলে আসতে দেখে এখানে প্রচুর কাদা হয়েছে। এটা দেখে রামু চাপ্পাকে বলে, চাপা আমরা ভিতরে যাচ্ছি, তুই ততক্ষণে এই রাস্তার ঘাস ও গাছের পাতা বিছিয়ে দে। এই বলে রামু আঙ্কেল জুলিয়েটকে বাড়ির ভিতরে পৌঁছে দিয়ে চাপ্পার কাছে চলে যায়। আর এদিকে বাবা মার স্মৃতি জনিত এই বাড়িটা দেখে জুলিয়েটের মুখে খুশি ঝলক দিয়ে ওঠে। বারান্দার সামনে দেয়ালে তাকাতেই জুলিয়েটের মনে পড়ে যায় একদিন সে তার মায়ের সাথে মিলে এই দেয়ালে ফ্যামিলি ফটো টাঙিয়েছিল এবং তার মায়ের সাথে খুনসুটি করেছিল। এরপর একটা রুমের ভিতরে এসে একটা মই দেখতেই জুলিয়েটের মনে পড়ে যায় যে ছোটবেলা ভাত না খাওয়ার জন্য এই মইয়ে উঠে পড়তো আর তার মা ভাত নিয়ে নিচে থেকে তাকে ডাকতো। এরপর পাশের আর একটা রুমে ঢুকতেই জুলিয়েটের মনে পড়ে যায় তার মা অসুস্থ হয়ে এই রুমে পড়েছিল আর তার বাবা তার মায়ের চিকিৎসার টাকা ম্যানেজ করার জন্য তাদের এই একমাত্র আশ্রয়স্থল বাড়িটি বন্ধক রেখে পাপ্পার থেকে টাকা নিয়েছিল। তো আজ তারা কেউ নেই, জুলিয়েট বড্ড একা। এটা ভেবে জুলিয়েটের বাহির থেকে তার পালিত মাকে দেখে নিজেকে সান্ত্বনা দেয় যে সে একা নয়।
তার সাথে মীরা আছে। তো জুলিয়েট মীরাকে খাবার দিয়ে মীরাকে একটা জায়গায় রেখে দিয়ে রামু আঙ্কেল এসে বলে, তুমি মাছ খেতে পছন্দ করো, সেটা বললেই তো হতো, তো সাথে করে আনার কি প্রয়োজন ছিল? আমাদের এখানেই তো অনেক মাছ পাওয়া যায়। জুলিয়েট বলে, আঙ্কেল এটা খাওয়ার মাছ নয়, এটা পালিত মাছ। এটা শুনে আঙ্কেল বলেও আচ্ছা। তো জুলিয়েট মোবাইল চার্জার দেওয়ার জন্য রেডি হতেই আঙ্কেল বলে, এখানে ইলেকট্রিসিটি নেই। এটা শুনে জুলিয়েট চার্জারটা রেখে কিচেনে যেতে ধরলেই আঙ্কেল বলে, কিচেনে রান্না করার মতো অবস্থা নেই, গ্রামের পাশেই একটা হোটেল আছে, অনেক ভালো বিরিয়ানি রান্না হয়, আমি গিয়ে তোমার জন্য নিয়ে আসছি। আর হ্যাঁ, তুমি রুমের আলোর জন্য টর্চ লাইট বা হ্যারিকেন ইউজ করতে পারো। এই বলে রামু আঙ্কেল এসে চাপ্পাকে বলে, চল হোটেলে খাবার নিতে যেতে হবে। এদিকে জুলিয়েট মোবাইলে টর্চ জ্বালিয়ে রুমের ভিতরে ব্যাগপত্র রেখে কাপড় চেঞ্জ করতে ধরলেই বাড়ির পিছনে আওয়াজ হয়। জুলিয়েট তাড়াহুড়া করে জানালা খুলতেই কে যেন পালিয়ে যায়। জুলিয়েট তখন আর একটা জানালা গেলে দেখে চাপ্পা দৌড়ে গিয়ে তাড়াহুড়া করে গাড়িতে উঠতেছে। এটা দেখে জুলিয়েট তো অবাক। যেতে যেতে রামু রেগে মেগে চাপাকে বলে, যে কোনো মেয়ে দেখলেই তো লাল পড়ে কেন চাপা? বলে, আরে তেমন কিছু না, আমি তো এমনি মেয়েটিকে দেখছিলাম, সে অনেক সুন্দর। রামু রেগে মেগে বলে, শুধু দেখছিলি তাই না? আর আমি তাড়াতাড়ি বিয়ে করো, নয়তো আমার হাত থেকে একদিন রাম ধুলাই খাবি। চাপা বলে, মেয়েটি আমাকে বিয়ে করবে নাকি কথা বলে দেখো। তো আঙ্কেল বলে, শালা কইস কে রে, শালা কষিয়ে একটা লাথি মারবো, চুপ কর। এটা শুনে চাপা মাল বের করে খেতে থাকে। সিন কিছুক্ষণ পর আসলে দেখি জুলিয়েট টর্চ জ্বালিয়ে একা বসে থেকে বই পড়তেছে। এমন সময় রামু আঙ্কেল এসে দরজায় নক করে। জুলিয়েট দরজা খুলে চাপা এক নজরে জুলিয়েটকে দেখতেছে। দেখে আঙ্কেল রেগে মেগে বলে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন, যা হারিকেনটা জ্বালা। চাপা চলে গেলে আঙ্কেল জুলিয়েটকে বিরিয়ানি দিয়ে বলে, এগুলো গরমই আছে, তাড়াতাড়ি খেয়ে নিও। তো চাপা হারিকেনটা জ্বালিয়ে নিয়ে বাহিরে এসে হারিকেন রাখার স্থলে আবার জুলিয়েটকে দেখতেছে। দেখে আঙ্কেল রেগে মেগে বলে, হারিকেন রাখতেই তোর রাত পোহালে নাকি, চল যেতে হবে। এদিকে জুলিয়েট ও চাপার বিষয়টা বুঝতে পেরে ভিতরে ভিতরে ভয় পাচ্ছে। তো আঙ্কেল চাপাকে নিয়ে বের হলে জুলিয়েট দরজাটা লাগিয়ে দেয়। এদিকে আঙ্কেল গাড়ির টর্চ দিতেই চাপা বলে, কাকা আমার হিসু পেয়েছে, আমি একটু হিসু করে আসি। আঙ্কেল রেগে মেগে গালি দিয়ে বলে, যা তবে শর্ট করে আসিস। কিন্তু তখন চাপা কিছু করার ছলে জুলিয়েটের রুমের পেছনে জানালায় এসে জুলিয়েটের ফিগার দেখার জন্য উকি মারে। বাট সে জুলিয়েটের কাছ অনেকগুলো টাকা দেখে অবাক হয়। এবং এমন সময় আঙ্কেল চাপা বলে ডাক দিতেই জুলিয়েট তখন জানালায় চোখ লাগালে দেখে চাপা দৌড়ে গিয়ে গাড়িতে উঠেছে। তো চাপা টাকাগুলো দেখে ফেলেছে, এজন্য জুলিয়েট ভয়ে ভয়ে টাকাগুলো ভালো করে লুকিয়ে রাখতে যায়। সিন কিছুক্ষণ পর আসলে দেখি জুলিয়েট চেয়ারেই বসে থেকে ঘুমিয়ে পড়েছে, আর কে যেন এসে জানালা দিয়ে লাইট মারতেছে। তো জুলিয়েটের ঘুম ভাঙতেই ভয়ে ভয়ে দরজাটা খুলতেই দেখে চাপা একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলে, রামু কাকা পাঠিয়েছে। জুলিয়েট ব্যাগটা নিয়ে ভেতরে ঢুকে পিছন পিছন চুপি চুপি চাপাও ঢোকে জুলিয়েটের পিছনে। ফিরতেই জুলিয়েটের ঘুম ভাঙতেই জুলিয়েট দেখে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। জুলিয়েট উঠে এসে ল্যাম্পটি ঠিক করতেছে। হঠাৎ কারো বাঁশির আওয়াজ চমকে ওঠে ও ভয় বারবার রামু আঙ্কেল এর কাছে কল করতে থাকে। বাট আঙ্কেল কল ধরে না। জুলিয়েট তখন লাইট নিয়ে রুম থেকে বাইরে এসে ঝিরঝির বৃষ্টির মাঝেই বাড়ি নেমে আসে। ও কোথাও কেউ আছে কিনা দেখতে থাকে। তো কোথাও কাউকে দেখতে না পেয়ে রুমে ফিরেছে। হঠাৎ দেখে মেঝেতে কিছু লোকের কাদা পায়ের ছাপ, মানে এই সময় ভিতরে কেউ রুমে ঢুকেছে। জুলিয়েট এই পায়ের ছাপগুলা ফলো করে ভিতরে এসে খুঁজতে থাকে, বাট কাউকে দেখা যায় না। ভয়ে জুলিয়েট তো কলিজা শুকিয়ে যাওয়ার অবস্থা। তো জুলিয়েট কিচেনে ঢুকে লাইট মেরে দেখেছে, হঠাৎ দেখে একটা লোক বসে আছে। জুলিয়েট তো ভয়ে রীতিমতো আটকে ওঠে। তো জুলিয়েট বলে, কে আপনি? তখনই লোকটি জুলিয়েটকে বিরিয়ানি গুলো খেতে দেয়, ভয়ঙ্কর একটা হাসি দেয়, যা দেখে জুলিয়েট পালাতে ধরলেই আরেকটা ছেলে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন জুলিয়েটের মনে পড়ে এই ছেলেটি তাকে মালুরিয়া গ্রামে আসার সময় ফলো করছিল। তো জুলিয়েট তাড়াহুড়া করে চিকেন
থেকে পালাতে ধরলে এই ন্যাংড়া মালটা বলে, এই পালাস না, এই জঙ্গল এতদিন শুধু পোড়াটা লাশের গন্ধ ছিল, আজকে হঠাৎ এই জঙ্গলে টাকার গন্ধ পেয়েছি। আমি জানি তোর কাছে অনেক টাকা আছে, টাকাগুলো দিয়ে দে, আমি তোর কিছু করব না। বল টাকাগুলো কোথায়? জুলিয়েট ধুম করে পাশের একটা মই দিয়ে উপরের তলায় উঠে পড়ে, উঠে ঢাকনাটা লাগিয়ে দেয়। ছেলেগুলো নিচ থেকে ধাক্কা ধাক্কি শুরু করলে জুলিয়েট ঢাকনার উপরে বসে থেকে ঢাকনাটা আটকানোর চেষ্টা করতে থাকে। এই বুঝে ওরা ঢাকনাটা খুলে উপরে হঠাৎ ওদের আওয়াজ বন্ধ হয়ে যায়। জুলিয়েট ভাবে ওরা হয়তো চলে গেছে, কিন্তু না, ওরা ছাদের উপর দিয়ে ঢোকার জন্য ছাদে উঠে গেছে। ব্যাপারটা বুঝতে পেরে জুলিয়েট নিচে নামতে ছাদ বেয়ে একজন জুলিয়েটের কাছে এসে পড়ে। জুলিয়েট ভয়ে একটা কোনায় গিয়ে আশ্রয় নিতে পুরো মালগুলোর সাথে নতুন এক মালের এন্ট্রি হয়। তখন জুলিয়েটের মনে পড়ে মালেরিয়া আসার পথে এই ছেলেটি তাকে দেখছিল। তাই জুলিয়েট বলে, আপনারা কে? তখন সিন ফ্ল্যাশব্যাক গেলে বুঝতে পারবেন এই ছেলেটির নাম বাকরা, এ একজন চোখ কানা। মালটার নাম যারা এক পা ন্যাংড়া, এই মালটার নাম টিকু, আর কালো শার্টওয়ালা এর নাম সিনা। তো সিন বর্তমান আসলে সিনা জুলিয়েটকে বলে, টাকা কই আছে বল। জুলিয়েট যেই না বলে আমার কাছে টাকা নেই, সঙ্গে সঙ্গে সিনা রেগে মেগে মারতে যায়। তখন বারকা বলে, ভাই ওকে মেরো না, আমি ওর প্রেমে পড়ে গেছি, আমি আজ রাতে মজা করার জন্য ওকে চাই। কানা বলে, আমার কিন্তু মানুষ পোড়ানোর অভ্যাস আছে, তাই ভালোই বল টাকাগুলো কোথায়। এর মাঝেই বাকরা জুলিয়েটের কাছে ছুটে এসে বলে, জানু প্লিজ একটু বুকে আসো। কানা বলে, ওকে টেনে তালা থেকে নিচে নামায় নিয়ে আন। বাকরা তখন জুলিয়েটকে টেনে নিচে নামাতে থাকলে শরীরের সকল জোর দিয়ে নিজেকে আটকাতে থাকে। এটা দেখে কানা নিচের তলায় নেমে সেখান থেকে জুলিয়েটের পা ধরে টানতে থাকে। জুলিয়েট শেষমেশ ধাপ করে নিচে তলায় পড়ে যায়। তখন এরা নিচে এসে যে যার মতো টাকাগুলো কই রেখেছে তা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। বাট এই হারামির টাকা খোঁজা বাদ দিয়ে জুলিয়েটের সাথে শুরু করে তার জুলিয়েটের পায়ে আঘাত পেয়েছে, তাই দাঁড়াতে পারছে না, তবুও ওই অবস্থায় পালানোর চেষ্টা করতেছে। এটা দেখে বাকারা ছুটে এসে জুলিয়েটের গলাটা টিপে ধরে ও লালসার চোখে জুলিয়েটকে দেখতে থাকে। তখন জুলিয়েট রেগে বেগে বাকরার হাতে কামড় বসিয়ে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাকারার চিৎকার শুনে কানা এসে বলে, শালা একটা মেয়েকে আটকাতে পারিস না। এই বলে কানা বাহিরে এসে লাইট জ্বালিয়ে জুলিয়েটকে খুঁজতে থাকে। দেখে সে তো আঙিনাতেই পড়ে আছে। এটা দেখে কানা হাসতে হাসতে জুলিয়েটের কাছে এসে বলে, টাকাটা কোথায় আছে বলবি নাকি তোকে পুড়িয়ে ফেলবো। জুলিয়েট যেই না বলে আমার কাছে টাকা নেই, সঙ্গে সঙ্গে কানা রেগে মেগে জুলিয়েটে আঘাত পাওয়া পাটা ধরে টানতে শুরু করে ও বলে, তোকে আজ পুড়িয়েই ফেলবো। জুলিয়েট নিজেকে আটকানোর চেষ্টা করতে গিয়ে মাটিতে পুঁতে থাকা একটা পাথর টেনে ধরে এরপর পাথরটা হাতের সাথে উপরে আসতেই লোকটা তো এরপর দেখি জুলিয়েট এদের হাত থেকে পালিয়ে জঙ্গলের ভিতর গিয়ে দৌড়াচ্ছে, আর জুলিয়েটের পিছন পিছন এরাও দৌড়াচ্ছে। এভাবে জুলিয়েট পালাতে পালাতে জঙ্গলের একদম গভীরে ঢুকে পড়ে। সেখানে একদম খুটখুটে অন্ধকার। এদিকে এরাও জুলিয়েটকে খুঁজতে খুঁজতে সেদিকে আসতে থাকে। জুলিয়েট জঙ্গলের ভিতরে একটা ভাঙা বাড়ি থেকে সেখানে ঢুকে পড়তেই পায়ের নিচে মানুষের নাড়ি ভুড়ি পড়ে। সে বের হয়ে ঘৃণায় বমি করতে শুরু করে। এর মাঝেই একটা কুকুর জুলিয়েটকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে। আমরা দেখি এরাও সেই বাড়ির কাছে পৌঁছে গেছে এবং কুকুরের ডাক শুনতে পারছে। এদিকে জুলিয়েট গ্রামে আসার পর থেকে কিছুই খায়নি, তাই ক্ষুধায় তার মাথা ঘুরতেছে। এজন্য সে পানি খাওয়ার চেষ্টা করে, বাট দেখে এখানে খাওয়ার যোগ্য কোনো পানি নেই। এর মাঝেই ছেলেগুলো সেখানে চলে আসলো। জুলিয়েট যেই না লুকাতে ধরে আগ্রামের পিছন থেকে চলে আসে, সঙ্গে সঙ্গে সিনাও ওপর পাশে এসে দাঁড়ায়। জুলিয়েট তো ভয়ে থর থর করে কাঁপতেছে। সিনা জুলিয়েটের চুলের মুঠি ধরে টেনে এনে কানার হাতে তুলে দেয়। কানা জুলিয়েটের গলা টিপে ধরে জুলিয়েটকে একদম হাতের উপর তুলে ধরে। এই বুঝতে জুলিয়েটের জান গেল। হঠাৎ কালা ধেম করে আষাঢ় মেরে ফেলে দেয়। এরপর পা দিয়ে জুলিয়েটকে উল্টিয়ে নিয়ে জুলিয়েটের একদম মুখের উপর পা তুলে জুলিয়েটের মুখ
মুখটা কাদাতে চেপে ধরে। এই বুঝে জুলিয়েট দম বন্ধ হওয়ার অবস্থা। হঠাৎ জুলিয়েট ছেড়ে দেয়। এরপর সিনা এসে জুলিয়েটের পেটে ধম করে একটালা গুড়িয়ে মারে আর জুলির চিকিৎসা নিয়ে ওঠে। এরপর কানা এসে লাগাতার জুলিয়েটের পেটে লাঠি মারতে শুরু করে। মারতে মারতে জুলিয়েটের মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। সিনা জুলিয়েটের মাথাটা কাদা থেকে তুলে বলে, শেষবারের মতো বলছি, বল টাকাগুলো কোথায়? কিন্তু না, জুলি তারপরও মুখ খোলে না, কারণ জুলি এই টাকাগুলো গত কয়েক বছর তিলে তিলে জমিয়েছে তার বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য, মানে তাদের বন্ধক রাখা বাড়িটা ছাড়িয়ে নেওয়ার জন্য। তাই জুলি এত কষ্টের পরও টাকাটা কোথায় রেখেছে সেটা বলছে না। এদিকে জুলির মুখ খুলছে না দেখে কানা রাগের চোটে জুলিকে টেনে এনে সেখানে থাকা একটা পানির চৌবাচ্চার ভেসে ধরে। জুলি তারপরেও মুখ খুলছে না। এটা দেখে কানা রেগে মেগে জুলিকে সেই চৌরাস্তাটার দেওয়ালে আছাড় মারে আর জুলি নিস্তেজ হয়ে হাত পা সব ছেড়ে দেয়। কানা ছেলেকে একে কোথাও রেখে আগে চল টাকাগুলো খুঁজে বের করি। এরপর দুজনে জুলিকে তুলে সেই চৌমাচ্চাটার পানিতে ডুবে রেখে চৌমাচ্চাটার উপরে ঢাকনা দিয়ে চলে যায়। সবাই মিলে টাকা খুঁজতে লেগে পড়ে। বাকরা টাকা খুঁজতে গিয়ে জুলিয়েটের একটা ব্যাগ পেয়ে ব্যাগের সবকিছু মেঝেতে ঢেলে সেটাকে জুলির দুইটা পায়ে বাঁকাড়া, সেগুলো গ্রান নিয়ে নেশায় মাতাল হচ্ছে। এমন সময় সিনা এসে সেই কাণ্ড দেখে বলেন, সস্তা নেশা করার বাদ দিয়ে টাকা খোঁজার এই বলে সিনা চলে যেতে ধরলে বাঁকারা পিছনে পিছনে এসে বলে, ভাই আমি মেয়েটিকে একবারের জন্য চাই। সিনা রেগে মেগে বাঁকারাকে তাড়িয়ে দিলে বাঁকারা জুলির কাছে যেতে থাকে আর সিন জুলির ছোটবেলার হাত থেকে আসে। গাইস, তো জুলির চৌরাস্তা ঢাকনা সরিয়ে ফেলে, চৌবাচ্চা থেকে বের হচ্ছে, আর ওদিকে পিনিকের ঠেলায় একাই জঙ্গলের মাল দিয়ে জুলির কাছে ছুটে আসতেছে। জুলি কোনো রকমের চৌবাচ্চা থেকে বের হয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতেছে। এমন সময় বাঁকারা হাজির, সাথে করে পাগলও নিয়ে এসেছে। এটা দেখে জুলি বাঁকারার মতলব বুঝে যায়। ও ভয়ে থরথর করে কাঁপতে থাকে। বাঁকারা বলে, আমি তো ভাবছিলাম এখানে এসে তোর ডেড বডি সাথে রোমান্স করতে হবে, তো তুই দেখি বেঁচেই আসিস। এই বলে বাঁকারা জুলির পায়ে হাত বোলাতে ধরলে জুলি ছোটবেলায় একটা ঘটনা ভেবে ক্ষিপ্ত হতে শুরু করে। বাঁকারা মাটিতে লুটে পড়ে। চিৎকার করতে থাকলে সেই চিৎকার এরা এখান থেকে শুনতে পায়। ও বুঝে যায় আমি পিনিকের ঠেলায় মেয়ের কাছে গিয়ে কিছু একটা ঝামেলা পাঠিয়েছে। তাই সিনা টাকা খোঁজার স্থগিত রেখে তাড়াহুড়া করে বেরিয়ে পড়ে। তো জুলি বাঁকারাকে বলি দিয়ে রেগে মেগে লাঠি নিয়ে এখান থেকে চলে যেতেই সিনা এসে দেখে জুলি এর এই হাল করেছে। এটা দেখে সিনা রেগে মেগে হারিকেন হাতে জুলিকে খুঁজতে শুরু করে। বাট জুলি লুকিয়ে আছে দেখে সিনা বলে, আমি জানি তুই আশেপাশেই লুকিয়ে আছিস। তুই কি ভাবছিস তুই আমাদের চোখ ফাঁকি দিয়ে এই জঙ্গল থেকে বেঁচে যেতে পারবি? তোকে খুঁজে বের করবই। এই বলে সিনা একটু পথ সামনে যেতেই জম্বা তো জুলি সিনা ফেসে থু থু ছুড়ে সেখান থেকে আবার নিজের বাসায় ফিরে আসলেও লুকিয়ে লুকিয়ে চুপি চুপি বোঝার চেষ্টা করে এরা টাকাগুলো খুঁজে পেয়েছে কিনা। এমন সময় জুলির হাত লেগে একটা কাঠ পড়ে যেতেই আওয়াজ শুনে কানা ও ন্যাংড়া দুজনেই চমকে ওঠে। কানা বাহিরে এসে জুলিকে দেখতে পায় না। জুলিকে দেখতে না পেয়ে ভিতরে ঢুকে বলে, এই এমনি মনে হয় আওয়াজ হচ্ছিল, তো চলো দেখি বাঁকারা ও সিনার কি অবস্থা। এই বলে দুজন চলে যেতে থাকলে পিছন দিক থেকে জুলি চুপি চুপি রুমের ভিতরে ঢুকে পড়ে। তখনই এরা এসে দরজাটা লাগিয়ে দেয়। অট্ট হাসি হাসতে থাকে, মানে এরা প্ল্যান করেই এটা করেছে। জুলি তো অবাক। তো কানা রেগে মেগে চিৎকার করে জুলিকে বলে, তুই এখানে, তাহলে ওরা দুইজন কোথায় বল। ব্যাস ইয়া কানা লুকিয়ে উপর তলা থেকে টেনে নিচে নামাতেই উপর থেকে কিছু জিনিস পড়ে যায়। সেই টাকাগুলোর বান্ডিলও পড়ে। টাকার বান্ডিল পেয়ে ন্যাংড়া খুশিতে গুলগুল হয়, বলে ভাই টাকা পেয়ে গেছি। এটা শুনে জুলি হাউমাউ করে কেঁদে ওঠে। ও বলে, প্লিজ টাকাগুলো নিও না। এটা শুনে কানা উল্টো আরো রেগে মেগে জুলিকে মারতে শুরু করে। তো জুলির পেটে লাঠি মারতেই
ন্যাংরা এসে এই অবস্থা দেখে তো অবাক, সে সঙ্গে সঙ্গে টাকাগুলো নিয়ে পালাতে শুরু করে। জুলি ও রেগে মেগে পিছন পিছন বেরিয়ে আসলে পিছন থেকে হিংস্র পশুর মতো ভয়ঙ্কর একটা গর্জন দিয়ে ওঠে, যা শুনে ন্যাংরার আত্মা তো শুকিয়ে যায়। ন্যাংরা পিছন ফিরে দেখে অসহায় জুলি হিংস্র পশুর রূপ ধারণ করেছে। তো জুলি টাকাগুলো নেওয়ার জন্য ন্যাংরার কাছে আসলে ভয়ে ন্যাংরা বলে, বোন আমি পঙ্গু, একটা মানুষ, প্লিজ আমাকে মারিস না, এই যে ধর তোর টাকা দিয়ে দিচ্ছি। এই বলে ন্যাংরা টাকাগুলো দিয়ে এগিয়ে দিলে জুলি টাকাগুলো নিতে ধরলে আর সঙ্গে সঙ্গে ন্যাংরা আঘাত করে বসে। তো রাগের মাথায় জুলি সবাইকে এমন নির্মম ভাবে মেরে ফেলার পর পর মাথায় পানি ঢেলে নিজের রাগটা কমানোর চেষ্টা করে, তবু যেন রাগ কিছুতেই কমছে না, নিজের ভিতর থেকে হিংস্রটাই যাচ্ছেই না। তো এতগুলো খুনের দায়ে তার উপর চেপে গেল, এখন তো কি হবে, এখন তার কি হবে, এই ভয়ে জুলি অসহায়ের মতো বসে থেকে কাঁদতে থাকে। আর সিন চলে আসে সকালে পাপ্পা নামের যে লোকটির কাছে জুলির বাবা এই বাড়িটা বন্ধক রেখেছে, সেই লোকটি আসলে জুলিকে দেখে বলে, তোমার ফেসে আঘাতের চিহ্ন কেন, কি হয়েছে জুলি? বলে, বৃষ্টির মাঝে পা পিছলে পড়ে গিয়ে আঘাত পেয়েছি। পাপ্পা তখন বাড়ির দলিলপত্র সব জুলিকে দিয়ে বলে, এগুলো চেক করে নাও। জুলি সেগুলো চেক করতে থাকে। পাপ্পা রামুকে ফোন করে বলে, কিরে তুই কোথায়? আমি তো জুলিয়েট ম্যাডামের বাড়িতে, এসে তাড়াতাড়ি আয় এবং এগ্রিমেন্ট গুলো কমপ্লিট করে ম্যাডামকে মালেরিয়া বাজার পর্যন্ত পৌঁছায় দিয়ে আয়। রামু বলে, ওকে স্যার। জুলি পাপ্পার হাতে বন্ধকের সকল টাকাগুলো তুলে দিলে পাপ্পার বলে, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে এখনই যেতে হবে, রামু আসতেছে, সে তোমাকে এগিয়ে দিয়ে আসবে। এই বলে পাপ্পা চলে যায় আর অনেক কষ্টে শেষমেশ বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারে। জুলি শান্তির একটা নিঃশ্বাস ফেলে বাড়ির দলিলগুলো বুকে জড়িয়ে নেওয়ার রামুর কাছে পাপ্পা বলতেছে, রামু কাকা তুমি গাড়িটা পরিষ্কার করছো কেন? এটাকে ম্যাডামের শরীরের পারফিউমের গন্ধ ছিল। রামু বলে, হারামি, তোর পিনিকের জন্য আমি গাড়ি ধোয়া বন্ধ করব নাকি? কিছু দূর যেতেই চাপা আবার বলে, রামু কাকা আজ রাতে না ম্যাডাম আমার স্বপ্নে এসেছিল এবং আমার বাম গালে চুমো খেয়েছিল। এদিকে সকাল থেকেই আমার বাম চোখ লাফাচ্ছে, মনে হচ্ছে স্বপ্নটা সত্যি হবে। রামু বলে, হারামি, তোর ডান গালে একটা কষিয়ে এমন একটা থাপ্পড় মারবো যা সারাদিন ডান চোখ লাফাবে, কিছু দেখতে পারবি না। তো এভাবে এরা জুলির বাড়িতে এসে পৌঁছালো। জুলি দরজা খুলে দেয়। আঙ্কেল বলে, চলো যাই। তাহলে জুলি বলে, চাপ্পা 1 মিনিটের জন্য একটু ভিতরে এসো। তো এটা শুনে চাপ্পা তো খুশিতে গুলগুল। আঙ্কেল ভাবে চাপ্পার স্বপ্নটা মনে হয় তাহলে সত্যি হতে চলেছে, তাই আঙ্কেল বলে, আমি গাড়ির কাছে যাচ্ছি, তুই আসিস। এই বলেই আঙ্কেল চলে গেল। জুলি চাপ্পাকে ভিতরে নিয়ে দরজাটা লাগিয়ে দেয়। চাপ্পা তো কিস পেতে যাচ্ছে, এটা ভেবে গুলগুল হয়ে যাচ্ছে ঠিক, কিন্তু জুলি ঘাট থেকে ব্যাগটা রেখে কোনো কথা নেই, কষিয়ে একটা থাপ্পড় চাপা হাউমাউ করে কেঁদে ওঠে। ও যেতে যেতে বলে, শালা আমার স্বপ্ন কখনোই সত্যি হয় না, এমনকি বাম চোখ লাফালো না। তো জুলি বের হওয়ার আগে নিজের রাগটাকে স্বাভাবিক করতে থাকে। এদিকে চাপা গালে হাত দিয়ে গাড়িতে এসে বসে। রামু বলে, ম্যাডাম কোথায়? আর রুমের ঢোকার সময় তো তোর ফেসে খুশি ঢেউ খেলছিল, এখন ভাটা পড়ে আছে কেন? এর মাঝে জুলি রেডি হয়ে চলে আসে। রামুর গাড়ি স্টার্ট দেয়। ও জুলি এসে গাড়িতে উঠে তো গাড়ির জঙ্গলের পথ ধরে মালেরিয়া বাজারের দিকে আসতেছে। সিনকাট হয়ে চলে আসলে শহরে আমরা দেখি জুলি শহরে এসেই ফারহাদকে সাথে নিয়ে তার বাবা মায়ের কবরে ফুল দিতে এসেছে এবং তাদের কবরে ফুল দিয়ে ইমোশনাল হয়ে বসে থেকে কাঁদতেছে। তো কান্না করা শেষে জুলি ফারহাদের কাছে এসে বলে, ফারহাদ আমি একটা পাপ স্বীকার করে গডের কাছ থেকে ক্ষমা নিতে চাই। তখন চলে আসে চার্চের ভিতর। আমরা দেখি জুলি গডের কাছে তার কি যেন বড় একটা পাপ স্বীকার করে ক্ষমা চাচ্ছে, কিন্তু পাপটা আসলে কি? তখনই সিন ফ্ল্যাশব্যাকে গেল। আমরা দেখি রাতে জুলি যখন রাগের মাথায় সবাইকে মেরে ভয়ে বসে থাকে, হাউমাউ করে কান্না করছিল, তখন রামু আঙ্কেল এসেছিল। সে জুলির থেকে সকল ঘটনা শুনে জুলিকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দেয়। এরপর
আঙ্কেল জুলিকে গাড়িতে তুলে নিয়ে জঙ্গলে গভীরের দিকে যেতে থাকে। জুলি গাড়িতে বসে থাকলে সে ভয়ে কাঁপতে থাকে। কিন্তু কেন? তখনই সিন গাড়ির ভিতরে আসলে দেখি আঙ্কেল জুলিকে বাঁচানোর জন্য সব কয়টা গাড়িতে তুলে নিয়ে জঙ্গলে গভীরে যাচ্ছে। তো আঙ্কেল একটা জায়গায় এসে থামে। ওর সব কয়টা লাশকে কাঁধে করে এনে এনে একটা কবর করে এর মধ্যে আঙ্কেল এদের লাশের উপর খড়ি ফেলে একটা আগুনের মশাল জুলির হাতে দেয়। জুলিকে নিজ হাতেই আগ লাগাতে বলেছিল, আর জুলির আগের চোটে নিজের হাতে সবাইকে জ্বালিয়ে শেষ করে দিয়েছিল। সিন বর্তমানে আসলে দেখি জুলি গডের কাছে ক্ষমা চেয়ে চার্চ থেকে বেরিয়ে আসতেছে। তো বাহিরে এসে জুলি চোখ বন্ধ করে তার বাবার বলা একটা কথা ভাবে। তারা বাবা বলেছিল, মা আমি তোকে বক্সিং শিখেছি, বক্সিং গেমে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নয়, এই পৃথিবীতে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বাঁচতে শেখানোর জন্য। মনে রাখবে, জয় মানে শুধু জিতে হওয়া নয়, বরং জয় বরাবর মানে ছিটকে পড়ার পরেও আবার উঠে দাঁড়ানোর ও আবার লড়াই করে যাওয়ার। সিন কাট হয়ে কয়েকদিন পর আসে। জুলি রাতে তার অফিস থেকে ফিরতেছে এমন সময় একটা কল আসে। জুলি কলটা রিসিভ করে একজন বলে, আপনি কি জুলিয়েট বলছেন? জুলি বলে, হ্যাঁ আমি। বলে, ম্যালেরিয়া পুলিশ স্টেশন থেকে বলতেছি, আপনার উপর একটা ইনকোয়ারি বসেছে। জুলি বলে, কিসের ইনকোয়ারি স্যার? ইন্সপেক্টর বলে, যত তাড়াতাড়ি পারেন ম্যালেরিয়া থানায় আসেন, তাহলে জানতে পারবেন। জুলি ওকে স্যার বলে ফোনটা কেটে দিয়ে ভয়ে তাড়াহুড়া করে রামু আঙ্কেলকে কল দেয়। তখন আমরা দেখি আঙ্কেল ওই রাতের বেলা গহীন জঙ্গলের মাঝে একা পাখি শিকার করতেছে, এবং আমরা আঙ্কেলকে যেন সহজ স্টল হিসেবে চিনতাম। এখন আঙ্কেলকে মোটেও তেমন লাগছে না। তো আঙ্কেল কলটা রিসিভ করে জুলি অস্থির হয়ে বলে, হ্যালো আঙ্কেল, ম্যালেরিয়া পুলিশ স্টেশন থেকে আমাকে কল করেছিল। কিন্তু আঙ্কেল কোনো কথা না বলে কেন জানি মুচকি হাসতে থাকে। আর ওদিকে জুলি অস্থির হয়ে শুধু হ্যালো হ্যালো করে যেতে থাকে। এভাবেই চলতে চলতে আঙ্কেল শেষে শয়তানি মার্কের একটা এক্সপ্রেশন দেয়। আর মুভিটির এই পার্ট এখানেই শেষ হয়ে যায়। মুভিটির অ্যাকশন সিনগুলা আমার মতো আর কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে লাইক দেননি, কিন্তু মনে করিয়ে দিলাম, এবার দিয়ে দেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।